হ্যালো কুহিলিকার গল্পপ্রেমীরা, কি অবস্থা সবার? আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা গল্প শেয়ার করব যেখানে থাকা প্রত্যেকটা লোকের মাঝেই অবাক করা সব সুপার ন্যাচারাল পাওয়ার রয়েছে। তারা এই পাওয়ার দিয়ে পৃথিবীর যে কোনো জিনিসকেই কন্ট্রোল করতে পারে। তাই দিনের পর দিন তারা এই শহরের সমস্ত বড় বড় ক্যাসিনোতে গিয়ে লাখ লাখ টাকা লুট করে নিয়ে আসছিল, তাও আবার সবার চোখের সামনে দিয়ে। কেউ কিচ্ছু বুঝতে পারছে না বা তাদেরকে কোনোভাবে ধরতেও পারছে না। তবে সবকিছুরই তো একটা শেষ আছে, তাই না? আর তাদের এই শেষটা হয় একদম অদ্ভুতভাবে, যা দেখে তো আমি নিজেই চমকে গিয়েছি। তাই চলো আর বেশি ইন্ট্রো না দিয়ে শুরু করি কুহিলিকার আজকের গল্প বিয়ন্ড দ্য এজ। তো গল্পের শুরুতেই আমরা মাইকেল নামের একটা ছেলেকে দেখতে পাই। সে অবাক হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। তাকে দেখে মনে হচ্ছে যে সে পৃথিবীতে নয়, বরং অন্য কোনো একটা গ্রহে আছে। আর তারপরেই দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা এখানে ক্রিস্টিয়ানো নামের একটা ছেলেকে দেখতে পাই। ক্রিস্টিয়ানো কয়েক মাস ধরে একটা ক্যাসিনোতে কাজ করে, তবে এখানে কাজ করে সে একদম ভিন্ন একটা উদ্দেশ্যে, যা আমরা একটু পরেই জানতে পারবো। আর ক্রিস্টিয়ানো এরপর কাজ শেষ করে যখন তার রুমে যায়, তখন হঠাৎ করে আয়নার সামনে গিয়ে নিজের মুখ থেকে সমস্ত গোঁফ দাড়ি খুলতে থাকে। আর আমরা বুঝতে পারি যে এটা আসলে ক্রিস্টিয়ানো নয়, বরং মাইকেল। আসলে মাইকেল ক্রিস্টিয়ানো নামের একটা ছেলের আইডেন্টিটি চুরি করে নিয়েছে, কারণ তার প্রধান উদ্দেশ্য ছিল এই ক্যাসিনোর দুর্বল পয়েন্টকে ভালো করেই জানা, আর এই জন্য সে ওখানে ওয়েটার হিসেবেই যোগ দিয়েছে। এরপরেই দেখা যায় মাইকেল একদিন ক্রিস্টিয়ানো না হয়ে অন্য একটা ভিন্ন রূপে, মানে কাস্টমার হিসেবে ওই ক্যাসিনোতে আসে, আর এসেই সেখানে গেমে যোগ দেয়। গেম খেলতে খেলতে সে অনেকটা দূর এগিয়ে যায়, কারণ এতদিন ধরে তো সেই ক্যাসিনোর দুর্বল দিকগুলোকে ভালো করে ইনভেস্টিগেট করে এসেছে। আর সব থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় কি জানো, সে যখন এখানে ওয়েটার হিসেবে ড্রিঙ্ক সার্ভ করতো, তখন ক্যাসিনোর অরিজিনাল যে ডাইসটা ছিল সে ওটাকে একটা ম্যাগনেটিক ডাইসে বদলে দিয়েছে, যাতে করে খেলার সময় সে তার ইচ্ছা মতোই ডাইসটাকে কন্ট্রোল করতে পারে। আর খেলার শেষ পর্যায়ে দেখা যায় মাইকেল আজকে এখানে অনেক টাকা জিতে নিয়েছে, কারণ প্রত্যেকটা চাল তো তার মন মতোই হচ্ছিল। এরপর সব টাকা নিয়ে সে ছদ্মবেশ ছেড়ে, মানে মাইকেল হয়ে একটা হোটেলের ভিআইপি রুমে গিয়ে ওঠে। আর এই ভিআইপি রুমে আবার শহরের সব বড় বড় লোকরা ক্যাসিনোই খেলে। তবে যখন সে লিফটে করে ওই ভিআইপি রুমে যাচ্ছিল, তখন ক্যাসিনোর একজন কর্মচারী লিফটে ওঠে। ওই কর্মচারীর কাছে তখন অনেক পরিমাণ কার্ড আর কিছু চিপও ছিল। মাইকেলের কাছে আগে থেকে লিফট কন্ট্রোল করার কিছু জিনিসপত্র ছিল, তাই সে ওটা দিয়ে কিছুক্ষণের জন্য লিফটের সম্পূর্ণ আলো নিভিয়ে দেয়। আর এরপর যখন ওই লিফটটা তাদের ফ্লোরে চলে আসে, তখন তারা দুইজনে লিফট থেকে বেরিয়ে আসে, আর মাইকেল চলে যায় ওই ভিআইপি রুমে, যেখানে অলরেডি খেলা শুরু হয়ে গিয়েছে। এরপর সবার কাছে যখন কার্ডগুলো পৌঁছে যায়, তখন মাইকেল সেখানে একদম অন্যরকম একটা সানগ্লাস পরে নেয়। আসলে এটা স্পেশাল একটা সানগ্লাস, যার মাধ্যমে কার কাছে কি কার্ড আছে সবই দেখা যাচ্ছিল। আর এটা সে দেখতে পারছিল তারই একটা কারসাজির জন্য। ওই যে একটু আগে লিফটের মধ্যে সে কিছুক্ষণের জন্য আলো নিভিয়ে দিয়েছিল না, ওই সময় সে কর্মচারীর কাছে থাকা প্রত্যেকটা কার্ডকে নিয়ন কার্ডে পরিবর্তন করে দিয়েছে, যার কারণে মাইকেল এখন তার স্পেশাল সানগ্লাস দিয়ে সবকিছুই দেখতে পাচ্ছে। তাদের খেলা যখন একদম মাঝ পর্যায়ে, তখন সেখানে অ্যালেক্স নামে নতুন একজন প্লেয়ার এসে যোগ দেয়। অ্যালেক্স তো এসেই তার সমস্ত পয়সা এখানে লাগিয়ে দেয়। এটা দেখে মাইকেল অনেক খুশি হয়ে যায়, কারণ সে তো পুরোপুরি নিশ্চিত যে আজকে এই টাকাটা তার কাছেই আসছে। তবে খেলা আবার শুরু করতেই মাইকেল যখন তার কার্ডটা চালে, তখন তো তার পুরো মাথা ঘুরে যায়। মাইকেল তো কিছুই বুঝতে পারছিল না, মানে তার কাছে একটু আগে যে কার্ডগুলো ছিল এগুলো তা নয়। আর এইভাবেই তো আজকের এই রাউন্ডে খেলায় সমস্ত টাকাই অ্যালেক্স জিতে যায়। এদিকে মাইকেল তো কোনোভাবে সহ্য করতে পারছে না যে তার মতো প্লেয়ারকে অ্যালেক্স হারিয়ে দিল, তাই খেলা শেষ করে সে চলে যায় অ্যালেক্সকে মারতে। তবে অ্যালেক্সকে মারতে গিয়ে সে ওখানে থাকা গার্ডদের হাতে ধরা পড়ে যায়। আর তখন ওই ক্যাসিনোর মালিক খুব ভালো করেই বুঝতে পারে মাইকেল এভাবে দিনের পর দিন সবাইকে ঠকিয়ে প্রচুর টাকা নিজের কাছে নিয়ে নিয়েছে। ওই ক্যাসিনোর মালিক মাইকেলের পর ভিক্টরকে বলে যে তোমার এই কাণ্ডের জন্য আমার যে টাকাটা লোকসান হয়েছে তা তোমাকে 1 সপ্তাহের মধ্যেই ফেরত দিতে হবে, আর না হলে কিন্তু আমি তোমাকে পুলিশে দিতে বাধ্য হব। মাইকেল তো ভিক্টরের কাছ থেকে এমন ধমক শুনে সোজা চলে যায় তার বন্ধু লিওনের কাছে। তার এই বন্ধুটিও এখানে একটা ক্যাসিনো চালায়। এরপরে মাইকেল তার বন্ধুকে তার কাছে যে সুপার পাওয়ার আছে ওটা সম্পর্কে বলে, মানে যেটা ব্যবহার করে মাইকেল দিনের পর দিন ক্যাসিনো থেকে টাকা নিয়ে আসছিল। লিওন তখন বলে যে বাহ, এটা তো একটা ভালো সাইকিক পাওয়ার, তুমি কি জানো এই পাওয়ারটা সবার মাঝে ছোটবেলা থেকেই চলে আসে। এরপর লিওন মাইকেলকে একটা বিশেষ বই দেখায়। এই বইটা পড়লে নাকি মানুষ তার সাবকনশিয়াস মাইন্ডে ঢুকতে পারে, আর এরপর সে এমন কিছু ট্রিক্স করতে পারে যেটা আসলে মানুষের পক্ষে করা কখনোই সম্ভব নয়। তবে সমস্যা হলো একবার যদি এই বইটা, মানে কেউ সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে ঢুকে যায়, তাহলে সেখান থেকে বাইরে বের হওয়াটা আবার খুবই কঠিন। এটার জন্য স্পেশাল একটা কম্পাসের প্রয়োজন হয়। অ্যালেক্স ওই দিন মাইকেলের সাবকনশিয়াস মাইন্ডে ঢুকে তার কার্ডটাকে চেঞ্জ করে দিয়েছিল। এই জন্যই মাইকেল তখন কিছুই বুঝতে পারছিল না যে তার কার্ড কিভাবে পরিবর্তন হয়ে গেল। এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা অ্যালেক্সকে দেখতে পাই, যে গর্ডন নামের একটা লোকের সঙ্গে দেখা করতে এসেছে। আর আগের দিন ক্যাসিনোতে যেতে সমস্ত টাকাই এরপর সে গর্ডনকে দিয়ে দেয়।
বন্ধুরা, গর্ডন কিন্তু আর কেউ নয়, মাইকেলের নিজের বাবা। গর্ডনের কথা মতোই আসলে অ্যালেক্স আগের দিন মাইকেলকে এই প্রবলেমে ফাঁসিয়ে দিয়েছিল। তো এরপর গর্ডন অ্যালেক্সের কাছে ওই স্পেশাল কম্পাসটা দেখতে পায়, আর এটা নিয়ে তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে শুরু করে। এমনকি অ্যালেক্সের কাছে যে পাওয়ারটা রয়েছে, মানে যেটা দিয়ে সে মাইকেলের মতো মানুষকে কাবু করে দিয়েছে, ওটাও শেখানোর কথা বলে। কিন্তু অ্যালেক্স তো তার এই স্পেশাল পাওয়ার অন্য কাউকেই শেখাতে রাজি নয়, মানে সে তার বস গর্ডনকেও এটা শেখাবে না। তো এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা মাইকেলকে দেখতে পাই। সে আর তার বন্ধু মিলে এমন সব লোকদেরকে খুঁজে বের করে যাদের কাছে সমস্ত স্পেশাল পাওয়ার রয়েছে। প্রথমে আমরা এরিক নামের একটা ছেলেকে দেখি। তার কাছে এমন একটা পাওয়ার আছে যার মাধ্যমে সে অনেক সহজেই কোনো জিনিসকে অদল বদল করে ফেলতে পারে। আর এই লোকটার নাম হলো টনি। সে তার চোখ ব্যবহার করে যে কোনো ইলেকট্রনিক্স জিনিসকেই তার কন্ট্রোলে নিয়ে আসতে পারে। এরপরেই মাইকেল চলে যায় কেবিন নামের একটা ছেলের কাছে। সে মানসিকভাবে সুস্থ নয়, তবুও তার কাছে এমন একটা পাওয়ার আছে যেটা দিয়ে সে মানুষের মনের কথা পর্যন্ত পড়ে ফেলতে পারে। মানে তুমি মনে মনে কি ভাবছো এটা কেবিন তোমার সামনেই বলে দিতে পারে। তো এরপর মাইকেল কেবিনকে একটা লোভ দেখায় আর বলে যে আমি তোমাকে এই মেন্টাল অ্যাসাইলাম থেকে যে কোনোভাবে বের করে নিয়ে আসবো, আর তারপর থেকে তুমি আমার দলের হয়ে কাজ করবে। এই জন্য আমি তোমাকে এখন যা যা করতে বলবো তুমি ঠিক তাই তাই করবে, দেখবে তোমাকে আর এখানে বন্দি থাকা লাগবে না। তো মাইকেল এরপর এরিককে বলে যে এখন সময় এসেছে তোমার পাওয়ারটাকে টেস্ট করার। তোমার কাজ হলো এখন ওই 7 নাম্বার টেবিলে তাদের ডাইসটাকে পরিবর্তন করা। তো এরপর এরিক তো মাইকেলের কথা মতো তার সাবকনশিয়াস মাইন্ডে ঢুকে ডাইসটাকে পরিবর্তন করে দেয় আর আবারও নর্মাল লাইফে ফিরে আসে। এরপর দেখা যায় যে এরিক ডাইসটাকে ঠিক যেই নাম্বারটা দিয়েছে, ডাইসটা ঠিক সেই পয়েন্টে গিয়েই দাঁড়িয়েছে। মাইকেল তো এরিকের এই কাজটা দেখে ভীষণ খুশি হয়ে যায়, কিন্তু ওখানে থাকা বাকি সবাই মনে করে যে এই কাজটা খুবই রিস্কি, কারণ যে কোনো সময় তারা যে কোনো সমস্যায় পড়তে পারে, এমনকি ধরাও পড়ে যেতে পারে। কিন্তু কেবিন ঠিক ওই সময় যারা এটাকে প্রবলেম মনে করছিল তাদের সাবকনশিয়াস মাইন্ডে ঢুকে চিন্তাধারাকে পুরো পাল্টে ফেলে। আর মাইকেল এখন এই সবকিছু ভালোভাবে পর্যবেক্ষণ করার পর তাদের সবাইকে তার বন্ধু লিওনের ক্যাসিনোতে নিয়ে যায়। ওখানে যাওয়ার পর কেবিন প্রথমে সমস্ত গার্ডদের হিপনোটাইজ করে ফেলে, যাতে করে তারা যাই করুক না কেন গার্ডরা যেন কিছুই বুঝতে না পারে। এরপর মাইকেল তার টিমের সদস্যদের উপর সবকিছু ছেড়ে দেয়। আসলে সে এটা দেখতে চাচ্ছিল যে কিভাবে তারা প্ল্যানটাকে এক্সিকিউট করে, কিন্তু সমস্যা হলো তারা প্রত্যেকেই সেখানে কিছু না কিছু গড়বড় করে ফেলে। মাইকেল তখন বুঝতে পারে যে ওদেরকে দিয়ে শুধুমাত্র কাজই করাতে হবে, বাকি প্ল্যানটা তার নিজেরই করতে হবে। এরপর মাইকেল ওখান থেকে ভেরোনিকা নামের একটা মেয়ের সঙ্গে দেখা করে। আর ভেরোনিকার পাওয়ার হলো সে যে কোনো মানুষের মনকে পরিবর্তন করে দিতে পারে। প্রথমে তো ভেরোনিকা মাইকেলের সব প্ল্যান শুনে সরাসরি না করে দেয়, কিন্তু মাইকেল তো এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে ভেরোনিকার পিছু পিছু যেতে লাগে আর অনেক কষ্টে বুঝিয়ে শুনে তাকেও তার টিমে যোগ করে নেয়। এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা আবারও গর্ডনকে দেখতে পাই। সে আজকে তার একটা বিশেষ বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছে। এই লোকটার মধ্যে আছে মানুষকে হিপনোটাইজ করার ক্ষমতা। গর্ডন তখন তার এই বন্ধুর হেল্প নিয়ে কিছু পেইন্টিং সেখান থেকে চুরি করতে থাকে, কিন্তু এরপর দেখা যায় গর্ডনের এই ফ্রেন্ডই তাকে সেখানে অজ্ঞান করে দিয়েছে। আসলে এটা অজ্ঞান নয়, তার বন্ধু তাকে সাবকনশিয়াস মাইন্ডে পাঠিয়ে দিয়েছে, যাতে করে গর্ডন তার আশেপাশে যেসব পেইন্টাররা রয়েছে তাদের মাইন্ডকে কন্ট্রোল করতে পারে। আর এই বুদ্ধি ব্যবহার করেই তারা সেখানকার জাদুঘর থেকে সমস্ত দামি দামি পেইন্টিং গুলো চুরি করছিল। তো এরপর গর্ডন যখন আবারও তার জ্ঞানে ফিরে আসে, তখন দেখা যায় যে এখানে থাকা পেইন্টাররা যে এতক্ষণ কি পেইন্ট করছিল আর ওখান থেকে যে কিভাবে পেইন্টিং গুলো চুরি হয়ে গিয়েছে তা কেউ কিচ্ছু বুঝতে পারছে না। মানে এতক্ষণ ধরে সেখানে থাকা প্রত্যেকটা লোকই গর্ডনের কন্ট্রোলে চলছিল, তাই ওই সময়ের স্মৃতি তাদের কারোরই মনে নেই। এদিকে মাইকেল তো ভেরোনিকাকে তাদের দলের বাকি সব সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। তখন ভেরোনিকা সেখানে সবাইকে তার পাওয়ারটা দেখানোর জন্য আবারও সাবকনশিয়াস মাইন্ডে ঢুকে যায়, আর সর্বপ্রথম সেখানে সে এরিক নামের ছেলেটাকে হিপনোটাইজ করে। তখন দেখা যায় যে ভেরোনিকা যা যা বলছিল এরিক ঠিক তার কথা মতোই কাজ করছিল। এদিকে মাইকেল তখন মনে মনে ভাবছে যে টনি যেভাবে তার ইলেকট্রনিক জিনিসপত্রকে নিজের কন্ট্রোলে আনতে পারে, ঠিক ওইভাবেই তার পাওয়ারটাকে ব্যবহার করে আশেপাশের সমস্ত ইলেকট্রনিক্স ডিভাইসকে ফ্লাশও করে দিতে পারে, মানে মুহূর্তের মধ্যে সেগুলোকে নষ্টও করে দিতে পারে। আর তখন ভেরোনিকা মাইকেলের কথা মতো এই কাজটাই করে। সে টনির মাইন্ডে গিয়ে এই কথাটাকে খুব ভালোভাবেই গেঁথে দেয়, যার কারণে টনি ওই কাজটাই করতে থাকে, মানে সেখানে থাকা সমস্ত ইলেকট্রনিক্স ডিভাইসগুলোকে ফ্ল্যাশ করতে থাকে। এই সব কিছু দেখে মাইকেল এখন পুরোপুরি শিওর যে ভেরোনিকা এই কাজে ঠিক কতটা দক্ষ। তো এরপর মাইকেল সবাইকে একসঙ্গে নিয়ে তার প্ল্যানটা ডিসকাস করে আর বলে যে তোমরা দ্রুত প্রস্তুত হয়ে নাও, আমরা এরপর অনেক বড় একটা ক্যাসিনোতে যাব। আর প্ল্যান অনুযায়ী তারা রাতের বেলায় একটা দামি ক্যাসিনোতে পৌঁছে যায়। মাইকেল আর ভেরোনিকা তখন এক টেবিলেই থাকে। তখন ভেরোনিকা সেখানে সবার সাবকনশিয়াস মাইন্ডে ঢুকে গিয়ে নিজের মতো করে ইনস্ট্রাকশন দিতে শুরু করে। আর টনিকে তখন ইনস্ট্রাকশন দেওয়া হয় যেভাবেই হোক ক্যামেরাগুলোকে তার নিজের কন্ট্রোলে রাখতে, যাতে করে কিছুই ধরা না পড়ে। আর এরিকের কাজ হলো সেখানে থাকা ডাইসগুলোকে নিজের কন্ট্রোলে রাখা। আর তারপরেই দেখা যায় মাইকেল আর ভেরোনিকা তাদের টেবিলে বসে একের পর এক গেমগুলোকে জিততে থাকে। আর তাদের টিমের বাকি সব সদস্যদের বলা হয় যে তোমরা তোমাদের টেবিলে বসে গেমগুলোকে হারবে, যাতে করে কেউ কিছুই টের না পায়।
মানে এই সবকিছুই তাদের প্রি প্ল্যান ছিল। কিন্তু এরিক আর টনি তো এই কথা শোনে না। লোভ সামলাতে না পেরে তারা নিজেরাও পাওয়ার ব্যবহার করে গেমগুলোকে জিততে থাকে। ভেরোনিকা তখন অনেক চেষ্টা করে তাদেরকে আটকানোর জন্য, কিন্তু তারা ভেরোনিকার কথাও শোনে না। আর তাই একটু পরে সিকিউরিটি গার্ডরা তাদের এই খেলাটাকে বুঝে ফেলে আর টনি আর এরিককে ধরে নিয়ে যায়। এটা দেখে ভেরোনিকা তখন ওই গার্ডগুলোকে দ্রুত ম্যানিপুলেট করে ফেলে, যার জন্য এই যাত্রায় টনি আর এরিক বেঁচে যায়। মাইকেল তখন তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে এইরকম ভুল কিন্তু নেক্সট টাইম আর করা যাবে না, তাহলে আমরা সবাই একসঙ্গে ধরা পড়ে যাব। তো এরপর তারা আবারও সেখানে গেম খেলতে শুরু করে। আর শেষে গিয়ে দেখা যায় যে মাইকেল তার কাছে থাকা সমস্ত পয়সাগুলোকেই লাগিয়ে দিয়েছে। সবাই তো এবার মাইকেলের কথা মতোই কাজ করতে থাকে, যার কারণে মাইকেল আজকের এই খেলায় ইজিলি জিতে যায়। আর এক রাতের মধ্যেই তারা মালিক হয়ে যায় $10 মিলিয়ন। এত টাকা পেয়ে সেলিব্রেট করার জন্য তারা পার্টি শুরু করে। সবাই তো সেখানে বেশ এনজয় করছিল, কিন্তু ভেরোনিকা সেখানে একা একা মন খারাপ করে একটা জায়গায় বসে আছে। মাইকেল তখন ভেরোনিকাকে বোঝানোর চেষ্টা করে যে মানুষের লাইফে দুঃখ কষ্ট থাকবে, কিন্তু সবাই যখন এনজয় করে তখন তাদের সঙ্গে গিয়ে যুক্ত হতে হয়। কিন্তু ভেরোনিকা মাইকেলের একটা কথাও শুনতে চায় না, তাই মাইকেল ওখান থেকে এক প্রকার রাগ করে উঠে চলে আসে। এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা আবারও অ্যালেক্স আর গর্ডনকে দেখতে পাই। অ্যালেক্স গর্ডনকে জানায় যে তুমি কি জানো তোমার ছেলে মাইকেলের কাছে এখন এমন একটা টিম আছে যাদের প্রত্যেকের মাঝে কোনো না কোনো সুপার ন্যাচারাল পাওয়ার রয়েছে। আর এরপরে আমরা সেখানে একটা বিষয় জানতে পারি, গর্ডন মাইকেলের বাবা হলেও সে এতদিন ইচ্ছা করে মাইকেলকে ফাঁসিয়ে এসেছে, কারণ সে সবসময়ের জন্য চাইতো মাইকেল তার আন্ডারে হয়ে কাজ করুক। কিন্তু মাইকেল তো সেটা কখনোই চায়নি, সে সবসময় চেয়েছে তার নিজের একটা পরিচয় হোক। এই জন্যই সে তার বাবার কাছ থেকে আলাদা হয়ে গিয়েছে। এদিকে দেখা যায় মাইকেল তার টিম নিয়ে যখন একটা গাড়িতে করে ঘুরতে যাচ্ছিল, ঠিক ওই সময় ভিক্টরের লোকেরা তাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলে। মাইকেল তখন বলে যে আমাদেরকে ছেড়ে দাও, আমি তোমার সমস্ত টাকাই ফিরিয়ে দেব। কিন্তু ভিক্টর এখন তার কাছে আর টাকা চায় না। সে মাইকেলকে বলে যে আমি জেনে গিয়েছি তোমার কাছে এখন কি কি পাওয়ার রয়েছে, তাই টাকার বদলে আমার এখন এই লোকগুলোকে চাই। কিন্তু মাইকেল তো এটা কোনোভাবেই মানতে পারছে না, তাই তখন ভিক্টরের লোকেরা এসে মাইকেলকে মারতে শুরু করে। আর এরপর সে জানতে পারে যে তার বাবা গর্ডনই আসলে ভিক্টরের সঙ্গে হাত মিলিয়ে মাইকেলকে প্রথম থেকে ফাঁসিয়ে আসছে। আর এরপরে তো ভিক্টর মাইকেলের প্রত্যেকটা সদস্যকেই বন্দি করে তার সঙ্গে ক্যাসিনোতে নিয়ে যায়, আর জোর করে তাদেরকে দিয়ে সুপার ন্যাচারাল পাওয়ার ব্যবহার করে তার ক্যাসিনোতে যারা যারা আসছিল তাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল। অন্যদিকে দেখা যায় মাইকেলও তো চুপচাপ বসে নেই, সে একটা প্লাম্বারের রূপ ধরেই ক্যাসিনোতে পৌঁছে যায়, কারণ যে কোনো উপায়ে তার টিম মেম্বারদেরকে এখান থেকে উদ্ধার করতে হবে। আর ভিক্টর তার সঙ্গে যে কাজটা করেছে তাকে ওর জন্য একটা প্রাপ্য শাস্তি দিতে হবে। এখানে আসার পরে মাইকেল জানতে পারে যে তার টিম মেম্বারের প্রত্যেকে নাকি বলা হয়েছে মাইকেলকে মেরে ফেলা হয়েছে। আর এটা শুনে ভেরোনিকা তার সাবকনশিয়াস মাইন্ডে গিয়ে এমন একটা জায়গায় আটকে গিয়েছে যে ওখান থেকে সে আর বের হতে পারেনি, মানে সে এখন পুরোপুরি কোমায় চলে গিয়েছে। এটা শুনেই তো মাইকেলের অনেক খারাপ লাগে, তাই এই বিপদ থেকে কিভাবে উদ্ধার হওয়া যায় সেই জন্য সে ওখানে একটা প্ল্যান করে। আর ওই প্ল্যান অনুযায়ী মাইকেলের টিমের প্রত্যেকটা সদস্য ভিক্টরকে বলে দেয় যে আমরা তোমার হয়ে আর একটা কাজও করতে পারবো না, তোমার যা ইচ্ছা তুমি তাই করে নিও। এটা শুনেই তো ভিক্টর রেগে গিয়ে তাদের সবাইকে একটা রুমের মধ্যেই বন্দি করে ফেলে। কিন্তু মাইকেলের তো এই ক্যাসিনোর বিন্দু বিসর্গ পর্যন্ত জানা, এমনকি সে এখানকার দুর্বল পয়েন্টগুলো সম্পর্কেও ভালো করেই জানে। এই জন্যই মাইকেল এবার এখানে একজন গার্ড সেজেই তার সঙ্গীদেরকে বাঁচাতে চলে আসে। তবে এখানে আসার পর সে দেখতে পায় যে ভিক্টর সেখানে কড়া পাহারায় সবাইকে রেখেছে, তাই মাইকেল এবার তার সঙ্গীদের সাহায্য নিয়ে সবাইকে প্রথমে হিপনোটাইজ করে। আর একটা গেট পার হয়ে যখন ভেতরে ঢোকে তখন আবার দেখতে পায় ভিক্টর সেখানে লেজার লাইট রেখে দিয়েছে। তাই সে টনিকে বলে যে তোমার কাজ হলো এখন লেজার লাইটগুলোকে কন্ট্রোল করা। টনি যখন এই কাজটা করছিল তখন মাইকেল ভেতরে চলে যায় ভেরোনিকাকে বাঁচানোর জন্য। মাইকেল তো রুমের মধ্যে গিয়ে ভেরোনিকাকে কোলে করে নিয়ে বাইরে চলে আসে, কিন্তু এদিকে দেখা যায় টনি সমস্ত লেজার লাইটগুলোকে ডিঅ্যাক্টিভেট করতে পারে না, যার কারণে এরিক ওই লেজার লাইটের মধ্যেই পড়ে যায়। আর সমস্ত গার্ডরাই তখন বুঝতে পারে যে তাদের এই গোপন আস্তানায় কেউ প্রবেশ করেছে। তবে গার্ডরা যখন ছুটে আসে তখন এরিক তাদের নজর এড়িয়ে একটা লকার রুমের মধ্যেই ঢুকে পড়ে। আর এরপর দেখা যায় প্রত্যেকে এখন ওই রুমের মধ্যে আটকা পড়ে গিয়েছে, কারণ বাইরে থেকে তাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছে। ভিক্টর অলরেডি বাইরে তার সমস্ত লোকেদেরই ফিট করে দিয়েছে, মানে এখান থেকে বের হলে মাইকেলদের নিশ্চিত মৃত্যু। আর এই অবস্থা থেকে এখন তাদেরকে একমাত্র বাঁচাতে পারে ভেরোনিকা, কিন্তু ভেরোনিকা তো নিজেই কোমায় রয়েছে। তাই মাইকেল এবার বুদ্ধি করে কেভিনকে বলে যে ভেরোনিকা তার যে সাবকনশিয়াস মাইন্ডে রয়েছে তুমি আমাকে সেখানে পাঠিয়ে দাও। কেভিন তখন মাইকেলকে বলে যে তুমি তো এগুলো পারো না, তুমি যদি একবার ওখানে চলে যাও তাহলে কিন্তু সারা জীবনের মতো ওখানে আটকে যেতে পারো, এই কাজটা খুবই রিস্কি। তখন মাইকেল বলে যে এটা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই, তাই আমি যা বলছি দ্রুত করো। এরপর দেখা যায় আস্তে আস্তে কেবিনের সাহায্যে মাইকেল সত্যি সত্যি ভেরোনিকার সাবকনশিয়াস মাইন্ডে ঢুকে গিয়েছে। তবে ওখানে ঢুকে এসে এক
সঙ্গে অনেকগুলো দরজা দেখতে পায়। আর এই দুনিয়াটা দেখতে একদম ভুলভুলাইয়ার মতো, মানে কোথায় যে সে প্রবেশ করবে সে কিছুই বুঝতে পারছিল না। আর এই দৃশ্যটাই কিন্তু বন্ধুরা আমরা গল্পের একদম প্রথমেই দেখেছিলাম। তো মাইকেল এরপর পেছনে তাকাতেই দেখতে পায় সেখানে মেঘগুলো জড়ো হয়ে কেমন যেন ঝড় তেড়ে আসছে। এটা দেখে সে ওখান থেকে দৌড়ে যখন সামনে চলে আসে তখন আবার দেখতে পায় সেখানে বরফের ঝড় শুরু হয়ে গিয়েছে। মাইকেল তো কিছুই বুঝতে পারছিল না সে এখন কোথায় যাবে বা কি করবে। তাই এইবার সে ওখানে ভেরোনিকাকে মন থেকে স্মরণ করতে শুরু করে। আর ঠিক ওই সময়ই দেখা যায় সেখানকার সমস্ত মাটি ফেটে একটা নতুন শহর তৈরি হয়ে গিয়েছে। এইবার সে ওই শহরের সব জায়গায় ভেরোনিকাকে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও পাচ্ছিল না। তবে হঠাৎ করে দেখা যায় ভেরোনিকা তার সামনে। মাইকেল তো ভেরোনিকাকে খুঁজে পায় ঠিকই, কিন্তু সে এখন এমন একটা সিচুয়েশনের মধ্যে রয়েছে যেখান থেকে ভেরোনিকা মাইকেলকে দেখতে পারছে না। মাইকেল তো বারবার চেষ্টা করে যাচ্ছে ভেরোনিকাকে কোনো মতে সেখান থেকে জাগানোর, কিন্তু কোনোভাবেই তো কিচ্ছু করে উঠতে পারছিল না। তাই এইবার মাইকেল চেষ্টা করে তার মধ্যে যে পাওয়ারটা আছে ওটাকে ব্যবহার করার। আর মাইকেল যখন তার শক্তি ব্যবহার করতে থাকে তখন দেখা যায় সেখানে সবকিছু ভেঙে চুরে চারিদিকে পুরো অন্ধকার হয়ে আসছে। তখন ভেরোনিকা আর মাইকেল পৌঁছে যায় একটা ব্ল্যাক দুনিয়াতে। এখানে এসে মাইকেল ভেরোনিকাকে জোরে জোরে ডাকতে শুরু করে। আর ফাইনালি ভেরোনিকা এবার মাইকেলের ডাক শুনতে পায়। তবে এই সবকিছুতে ভেরোনিকা অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছিল। ভেরোনিকা যখন আসল দুনিয়ায় ছিল তখন সবসময় মনে করতো যে এই পৃথিবীতে তার কেউ নেই, কখনো কেউ তাকে ভালোবাসেনি বা কেউ তার কথা চিন্তাও করে না। এই জন্যই সেরকম সাবকনশিয়াস মাইন্ডে আটকে গিয়েছে। তখন মাইকেল তাকে বলে যে তুমি কি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, তোমার জন্য আমার ঠিক কতটা চিন্তা হয়। এই জন্যই আমি বাধ্য হয়ে তোমার এই দুনিয়াতে এসেছি। আর এখন আমি তোমাকে আমার সঙ্গে যেভাবেই হোক রিয়েল অর্ডার নিয়ে যাব। এইবার ভেরোনিকাও তার সঙ্গে আসতে রাজি হয়ে যায়। আর দেখা যায় আবারও তারা ওই ভুলভুলাইয়া জগতে চলে এসেছে। এখানে তাদের সামনে অনেকগুলো দরজা। প্রথমে তো তারা বুঝতে পারছিল না যে কোন দরজা দিয়ে তারা প্রবেশ করবে। তখন ভেরোনিকা তার সামনে থাকা একটা দরজাকে ঠিক বলে মনে করে, কিন্তু সমস্যা হলো ওই দরজা দিয়ে মাত্র একজনই প্রবেশ করতে পারবে। মাইকেলের কথা মতো যখন ভেরোনিকা প্রথমে দরজা দিয়ে বের হয়ে আসে তখন দেখা যায় মাইকেলই সেখানে আটকা পড়ে গিয়েছে। আর এরপর তারা দুজন যখন বাস্তব দুনিয়াতে ফিরে আসে তখন ভেরোনিকা তো ঠিকই সুস্থ হয়ে যায়, কিন্তু মাইকেল নিজেই কোমায় চলে যায়। কোমায় থাকা অবস্থায় মাইকেলের তখন তার বাবার কথা মনে পড়ে। একদিন তার বাবা তাকে বলেছিল তোমাকে এমন একটা জায়গায় ফোকাস রাখতে হবে যাতে করে সবকিছুই তোমার ঠিক বলে মনে হয়। তো এরপর মাইকেল তার বাবার কথা মতো ঠিক ওই কাজটাই করে। সে একটা দরজায় ফোকাস করে তার ভেতর দিয়ে প্রবেশ করে। তখনই মাইকেলের জগতে হঠাৎ করে অ্যালেক্সকে দেখতে পায় আর তারই পিছু নিতে শুরু করে। অ্যালেক্সকে আসলে এই জগতে মাইকেলের বাবাই পাঠিয়েছিল তাকে হেল্প করার জন্য। এরপর দেখা যায় যে অ্যালেক্স মাইকেলকে ঠিক ওই জায়গায় নিয়ে এসেছে যেখান থেকে ভিক্টর তার সমস্ত সঙ্গীদেরকে ধরে নিয়ে গিয়েছিল। আর মাইকেল তখন ভালো করেই বুঝতে পারে যে মানুষ তার বুদ্ধি বা চিন্তা দিয়ে সবকিছুই কন্ট্রোল করতে পারে। এর মাধ্যমে কিছুক্ষণের মধ্যেই দেখা যায় মাইকেল কোমা থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠে দাঁড়িয়েছে। নিজের জগতে ফিরে এসে মাইকেল টনিকে বলে যে তুমি দরজাটা খুলে দাও। টনি যখন দরজাটা খোলে তখন দেখা যায় যে ভিক্টরের লোকেরা ওখানে কোথাও নেই। আসলে মাইকেল যখন তার সাবকনশিয়াস মাইন্ডে ছিল তখন সে একটা দরজা ওপেন করেছিল যেটা ছিল ভিক্টরের নিজের রুমের দরজা। আর ওখানে গিয়ে মাইকেল ভিক্টরের মাইন্ডটাকে পুরোপুরি নিজের কন্ট্রোলে নিয়ে আসে। ভিক্টরকে সে এটা বোঝায় যে মাইকেলরা সেখান থেকে বের হয়ে তাদের ক্যাসিনো সমস্ত টাকা লুট করেই পালিয়ে যাচ্ছে। তাই ভিক্টর তখন সমস্ত গার্ডদের সেখান থেকে সরিয়ে ক্যাসিনোর বাইরেই পাঠিয়ে দেয় মাইকেলকে ধরার জন্য। তাই মাইকেলরাও তো এবার ওখান থেকে খুব সহজেই বেরিয়ে আসে। এরপর তারা পুরো টিম সহ চলে যায় অ্যালেক্সের কাছে। আর এতদিন ধরে তারা যে সব টাকা লুট করেছিল সবটাই তারা অ্যালেক্সকে বুঝিয়ে দেয়। এরপরেই পার হয়ে যায় 3টা মাস। আর গল্পের একদম শেষ দৃশ্যে আমরা দেখতে পাই যে মাইকেল এখন তার বাবার দলের হয়ে কাজ করছে। এখন তারা সবাই পুরো টিম হয়ে কাজ করছে আর শহরের সব বড় ক্যাসিনোতে গিয়ে মুহূর্তের মধ্যে লাখ লাখ টাকা লুট করে নিয়ে আসছে। কেউই তাদেরকে ধরতে পারছে না। আসলে মাইকেল মনে করেছিল যে তার বাবা তার জন্য ভালো চায় না, কিন্তু প্রত্যেকটা বাবাই তো চায় তার সন্তান সেফ থাকুক। এই জন্যই গর্ডন অ্যালেক্সকে দিয়ে সবসময় মাইকেলকে সমস্ত বিপদের হাত থেকেই বাঁচিয়ে গিয়েছে, যা আমরা গল্পের শেষে এসেও দেখতে পেলাম। তো আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে আর তোমরা এদের কাছ থেকে কোন সুপারন্যাচারাল পাওয়ারটা চাও সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো আজ এই পর্যন্তই থাক, দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে। আর অবশ্যই তো কুহেলিকার সঙ্গেই থাকবে, তাই না? আল্লাহ হাফেজ।